ভাতে পাথর কেন? আমার মহাজন এখানকার সব কাস্টমারে গরু ছাগলি মনে করে। ভাতে পাথর কেন? ঘাসও থাকতে পারে। শালা চারা দিয়ে খাই, এইটাই খাইতে হইব এবং পুরো বিলও দিতে হইব। যদি না দেই? টাকা না দিলে ঘাটটা তো দিবি। ওটা দিয়ে মুড়ি ঘন্ট রাখ। এইগুলোকে ভাত বলে, যা খেয়ে মানুষ বেঁচে থাকে, এবং এইগুলো খাওয়ার জন্য আমাদের মতো গরিবরা সংগ্রাম করে। এই ভাতগুলো তুই নষ্ট করে দিলি? দিলাম। তাহলে তো তোর জবানটা একটু নষ্ট করতে হয়। কিছু মনে করো না মহাজন, এই হোটেলে নাকি যারা খায় তারা সব গরু ছাগল। গরু ছাগল তার ভদ্র ব্যবহার করতে পারে না, বুঝেছ? আমি রাঁধতে পারি আর না পারি, তাতে তো কারো হাসার কিচ্ছু নেই। কসম 10 টাকার। নাসের গুন্ডার ভয়ে বুঝি হোটেলে খাওয়া ছেড়ে দিয়েছিস? আপত্তি না থাকলে দে না রে দিদি। কেউ যদি কারো কষ্ট দেখে রেঁধে দিতে চায়, তাতে কি কারো আপত্তি থাকে? ওই সাহেবের সাথে তোর আর মুলাকাত হয়েছিল? ওই চাকরি ছেড়ে দিয়েছি, কসম 10 টাকার। ওরকম চাকরির কপালে লাথি। কি হলো? কি হলো? কি লাগে? আস্তে এই আস্তে লাগে তো। যা বাড়ি গিয়ে তোর স্বামীকে বলবি গরম তেল মালিশ করে দেবে। কসম 10 টাকার। স্বামী পাবো কোথায়? তাহলে থাকিস কার সাথে? আমার দূর সম্পর্কে দেখ মামা, মা বাবা কেউ নেই, তাই একটু আশ্রয়ের জন্য ওনার কাছে এসেছি। তোরও দেখছি আমারই মতো অবস্থা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড় হয়েছি। কিছু লেখাপড়াও শিখেছিলাম, কিন্তু তাতে কোনো চাকরি পেলাম না। শেষে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ভালোই হলো, আমারও কেউ নেই, তোরও কেউ নেই। জানিস মামা না লোকটা ভালো না, খুব লোভী। এই যে চাকরিটা ছেড়ে দিয়েছি,
টাকার জন্য এখন রোজ তার কাছে গালমন্দ খেতে হয়। কসম 10 টাকা, বেশি বাড়াবাড়ি করলে একদিন দেখিস ঠিকই টাকা নিচে পড়ে পড়ে যাবো। তোর বুঝি একটা কাজের খুবই দরকার না? ঠিক আছে, যা, তোকে একটা কাজ দিলাম। কাল থেকে তুই আমার রিক্সা ধুবি, যা কামাই করবো আধা আধি। কসম 10 টাকা? আরে কসম 20 টাকা। এটা রিক্সা না টয়টা গাড়ি যে কর্মচারী দিয়ে ধোয়াইতেছ? না মানে ওর একটা চাকরির দরকার তো, তাই। চাকরিটার মধ্যে কেমন জানি একটা প্রেম প্রেম গন্ধ পাইতাছি। তোর মাতারি, মনে রাখিস, একদিকের ভেলেন হলো মামা, আর একদিকের ভেলেন নাসিরা গুন্ডা। টের পাইলে হালুয়া বানায় ফেলাইব। যা করবা বস্তির থেকে দূরে গিয়ে কইরো। ওই এক গ্লাস ঠান্ডা শরবত দে। নিচে কি আছে? হালদার সাহেব, নিচে পেটিকোট আছে। হ্যাঁ, চুপ! আরে বাপরে! সিটের নিচে কি আছে? কি থাকবে? কিচ্ছু না। গদি তোলো, আমার কাছে খবর আছে ভেতরে মদের বোতল আছে। লাইসেন্স ছাড়া মদ রাখা বেআইন। জি স্যার, জি স্যার। স্যার, মদের গন্ধ পাচ্ছি। এই যে দেখেন স্যার। বাজে কথা রাখ। হ্যাঁ? গরমে রিক্সা চালায়, তৃষ্ণা পায় বলে আমি ওই বোতলে টিউবওয়েলে পানি পুরে দিয়েছি। কষ্ট 10 টাকা। এই গন্ধ শুকে দেখুন। এই ওই শুকে দেখবে কি রে? হ্যাঁ? কসম 10 টাকার, আমি খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ? এই শালার কথা শুনে যদি ওকে ধরে নিয়ে যেতাম, তাহলে তো আমার 22 বছরের ক্যারিয়ার ডেভিন ক্যারিয়ার হয়ে যেত। দে দে, আমার একটু দে, আমারও চেষ্টা পেয়েছি। শালা কুচ্চান্তি, হ্যাঁ? আমার বাড়ি দিয়ে নাকি 22 বছরের ক্যারিয়ার তোকে আমি হাতে ঢোকাবো। এই এই তোর ছেলে ডাঙর হয়ে গেছে মা, বিয়ে করাবি না? তোর ছেলের বউ কিন্তু আমি পছন্দ করে রেখেছি মা। নে মা, তুই নিজের হাতে বউকে শাড়িটা দে। বিশ্বাস কর মা, বউ দেখলে তোর দারুণ পছন্দ হবে। টানা চোখ, ইয়া লম্বা চুল, আর হাসলে কলিজাটা ছিঁড়ে আসে। তখন চাই চাই তুই তো আবার মা, লজ্জার কথা তোকে কি করে বলি?
মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী? প্রেম যখন হইয়াই গেছে তখন লটর পটর করে লাভ কি? বিয়ে করে ফেলাও, মধু খাইয়া হইয়া যাইবা, হেই ডলবে না। জবার মতো মেয়েকে ফাঁকি দেওয়া যায় না ফুলি। জবাকে আমি ঠিকই বিয়ে করব, তবে কটা দিন সময় চাই। হ্যাঁ? কেন? না মানে আরো কিছু টাকার জমি নেই, মহা হইচই করে জবাকে আমি ঘরে তুলে নেব। সাব্বাস বেটা, এই সই পুরুষ মানুষের বিশ্বাস নাই, একেবারে যাত্রা ধরবি। মহিলারা 12 ঘাটের পানি খায়, চুপ করে হারাম যাবি। তোমরা ভেতরে যাও, আমি আসছি। ওকে। গো গো। তুমি এত রাতে? সেই যে আমাকে ডাক বাংলোতে ফেলে রেখে চলে এলে, তারপর তোমার কোনো খবর নেই। বহু কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি। এখানে এসেছো কেন? কোথায় যাব? এই দুনিয়ায় আমার যে আর কেউ নেই, একমাত্র তুমি আছো আমার স্বামী। স্বামী? ইউ মিন হাজব্যান্ড? হাসছো কেন? সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছিলে। ওই সুন্দর দেহটা বিয়ে না করলে ভোগ করা যাবে না, এইরকম একটা শর্ত তুমি আমাকে দিয়েছিলে, তাই বাধ্য হয়ে ওই বিয়ের অভিনয়টা করতে হয়েছিল। তাহলে সবই তোমার অভিনয়? ইয়েস ম্যাডাম, ইয়েস। বান্টি চৌধুরী জীবনে যা চায় তাই পায়, সেজন্য কোনো জিনিস সে দুবার ব্যবহার করে না। হ্যাঁ, তোমাকে একটা জ্ঞান দেই, এই শহরে এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়, আর টাকা থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। So try to do that. আর যদি বাঙালি মেয়েদের মতো সতীত্ব নামক চিপ সেন্টিমেন্টের মূল্য বেশি মনে হয়, তাহলে নদীতে গিয়ে ডুবে মরো। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার সন্তান, তোমার ছেলে, তার কি হবে? আমার সন্তান, আমার ছেলে? আমার সন্তানের উপর তো আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই না? আমার বাচ্চা আমি যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। ওকে মেরো না, আমি কোনোদিন ওকে নিয়ে আর আসবো না। ও কোনোদিন জানবে না ওর পরিচয়, কোনোদিন না, কোনোদিন না। এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়। এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। নদীতে গিয়ে ডুবে মরো, নদীতে গিয়ে ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো।
আরে বাচ্চাটা কি কান্না কাঁদছে? কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, চুপ করে, চুপ করে। কার বাচ্চা? আরে হ্যাঁ, কাউকে দেখছি না তো। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। যাকে যার বাচ্চা সেই এসে নিয়ে যাবে। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। শোনো, এই দুধের বাচ্চাটাকে রেখে কোথায় যাচ্ছ বাবা? না হুজুর, এই বাচ্চা আমার না। যদি পাপ করে থাকো আল্লাহর কাছে তওবা করো, নিজের রক্তের সন্তানকে ত্যাগ করো না বাবা। বলেছি তো এই বাচ্চা আমার না। পয়দা করতে পেরেছিস, এখন লালন পালন করতে পারছিস না। চল থানায় নিয়ে গিয়ে একেবারে লকআপে ঢোকাবো। দারোগা সাহেব না, মানে হাবিলদার সাহেব, ভেবেছিলাম বাচ্চাটা হুজুরের কাছে থাকলে ইসলামিক কায়দায় বড় হবে। তা উনি যখন রাখতে চাইছেন না তখন আমি নিয়ে যাচ্ছি। দিন হুজুর, দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ তোমার ভালো করুক। যা বেটা, বড় লোকের বাড়িতে গিয়ে মানুষ হ। বাঁচলাম। দূরবীনটি ভূতর গাড়ে নিজের বাচ্চাকে পরের গাড়িতে রেখে যাচ্ছিস? না হাবিলদার সাহেব, রেখে যাচ্ছি না, মানে দেখলাম এমন একটা দামি গাড়িতে আমার ছেলেকে রাখলে কেমন লাগে। গরিব মানুষ তো, স্বাদ আছে সাধ্য নেই। চল বাবা, তোর কপালে গাড়ি নেই। এই রিক্সা ভাড়া যাবে? জি যেতে পারি, যদি আপনারা আমার বাচ্চাটাকে একটু কোলে নেন। ঠিক আছে, দাও, আমি নিচ্ছি। ওর মা অকালে মারা গেছে, কি করব? পেটের দায়ে ছেলেকে কোলে নিয়ে রিক্সা চালাতে হয় মেম সাহেব। বাচ্চা কোলে তোমাকে খুব সুন্দর লাগছে। যাও শুভ, তাই বুঝে সোনামণি, লক্ষ্মী সোনা, কি সুন্দর। এই থামো থামো থামো, এই নাও তোমার ভাড়া। আর এই নাও তোমার বাচ্চা। জি, আপনার বাচ্চা নিয়ে আমি কি করব? কি বাজে বকছো, এ তো তোমার বাচ্চা। দেখুন মেম সাহেব, আমি গরিব মানুষ, যা কামাই করি তাতে নিজের পেট চলে না। আপনাদের বাচ্চাকে খাওয়াবো কি? দয়া করে আমাকে ফাঁসাবেন না। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না ভাই, রিক্সায় ওঠার সময় বললো বাচ্চাটাকে কোলে নিতে, আরে এখন বলছে বাচ্চা তার না। আরে ভাই, আমি তো কোনো বিয়েই করিনি, ব্যাচেলার। তাহলে বাচ্চা কার? ইয়ে না, মানে ইয়ে দিন, বাচ্চাটা আমাকে দিন। হাবিলদার সাহেব, আমি কি মন্ত্রী যে আমার পেছনে পেছনে ডিউটি করছে? না স্যার, কিছু না, বাচ্চাটা ধরুন। আজ আমার একটাই ডিউটি, শালা 420। কি ঝামেলায় পড়েছি রে বাবা, এখন তোকে নিয়ে আমি কি করি? পেয়েছি, হ্যাঁ, এইখানে রেখে গেলে ওই বেটা হাবিলদার আর টের পাবে না।
একটা দুধের বাচ্চাকে তুই ডাস্টবিনে ফেলে দিয়ে এলি? আরে কার না কার বাচ্চা, আমি ঝঞ্ঝাট পোয়াতে যাবো কেন? আমি যদি আগে জানতাম তুই এমন হবি, তাহলে তোকে তো ঝঞ্ঝাট মনে করে আমি পথে ফেলে দিতে পারতাম। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, ইস, হায় হায় রে। ইস, জবা, এই জবা, জবা, গাড়ি দিয়ে করতে যাইতেছোস? সে তো বিয়ে করে ফেলাইছে, হ্যাঁ তো বাচ্চা আছে। আমি নিজের চোখে দেখে এলাম, কাপড় দিয়ে ঢাইকা ঘরে তুলে নিল। কসম 10 টাকার, বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে গেলি। ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল তা আমাকে বললি না কেন? কসম 10 টাকা, বিয়ের পর আমি তোকে এক ডজন বাচ্চা দিতাম। তুই যদি বিয়ে করেছিলি তাহলে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন মিছে মিছে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে। হ্যাঁ, তুই বাজারে গিয়ে বিয়ে করেছিস। তবে তো বাচ্চা এনেছে, কাল হুট করে বউটাও চলে আসবে। তোর কপালে নাসিরা ছাড়া আর কেউ নেই। তুই বেটা আমার কামাবে হাত দিতে চাইলি কেন? কসম 10 টাকার, আমাদের কথা ফোরন কাটতে এলি তোর গুন্ডামি আমি ছাড়িয়ে দেবো। শোন জবা, খবরদার, গায়ে হাত দিয়ে কথা বলবি না। কসম 10 টাকা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর সাথে আড়ি আড়ি আড়ি। আড়ি আড়ি আড়ি। এই তোমরা কি যাও, যাও যাও। আর কাটতে হবে না, নাসির গুন্ডা হলো, লোকটা ভালো, আমাকেও মত দেবে, তোকেও রাজালি করে রাখবে। আমি কথা দিয়েছি, ওর সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তোর কথা তোকে ঘরে এনে ঠাই দিলাম, এখন কি করব? ও তো কেঁদেই চলেছে। ও ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরে বাবা, কাজে গরমে পুড়ে যাচ্ছে, কি জ্বর রে বাবা। হ্যাঁ, যদি মরে যায়, না না, এক্ষুনি একটা ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চুপ কর বাবা, চুপ কর। কসম 10 টাকা, নিপ শালা, নিপ, নিপ শালা। আসুন ডাক্তার সাহেব, আসুন আসুন। আসুন ডাক্তার সাহেব, আসুন। ও তো নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা, এই বাচ্চার মা কে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তার মানে? মানে মাজার থেকে জোর করেই বাচ্চাটা আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। ভাবছি কোন এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথা দিয়ে ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন। মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে দায়িত্ব নেবে বলুন? যেও একজন ছিল, সেও তো ভুল বুঝে দূরে সরে আছে। চলুন, ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এনে ওকে খাইয়ে দেবেন। চলুন।
না 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 লক্ষ্মী সোনা, জাদু সোনা। না 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 না, জাদু মনি, সোনা মনি, লক্ষ্মী সোনা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম 10 টাকার। শালা, মাল খাবি আমার পয়সায়, আর মাগিকে পীড়িত করতে দিবি অন্য নগরের সাথে। শালা, তোর ভাগ্নি সারা রাত কোন নগরের ঘর করেছে? তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি আমি তোকে নাসিরার সঙ্গে বিয়ে দেবো। ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, আমি ছাড়া তুই আর কারো বোন হতে পারিস না। ওর হাত ছেড়ে দে শালা, আর একটা কথা বলবি তো কলজাটা কেটে নিয়ে কুত্তাকে খাওয়াবো। কসম 10 টাকার। কসম 10 টাকার। কসম 10 টাকা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম। তোরা তোরা সুখী হ মা, তোরা বাসের ঘরে সে স্ত্রী স্বামীকে পায়, স্বামী স্ত্রীকে পায়। আমরা উপরি হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। 2 দিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই 3 সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছি। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করবো বল। বাড়িতে একটা কুকুর পুষলেও তো ধীরে ধীরে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। এই দেখো, আবার ধান মানতে শিবের গীত শুরু করে দিলাম। বাচ্চাটাকে ফুলের কাছে দিয়ে আসি। থাকুন এখানে। সত্যি বলছিস জবা, ও আমাদের মাঝে থাকবে? কি বলছিস ফুলি? হ্যাঁ, ও ঠিকই বলেছে।
আমি বন্ধা হয়ে এসেছি। জবা, জবা, তুই কি জানিস চেষ্টা করলেও তুই কোনদিনের মা হতে পারবি না। নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্নকে তুই ধূলিসাৎ করে দিলি। স্বামীর জন্য স্ত্রীরা তো অনেক কিছুই করে, আমি না হয় একটা স্বপ্নকে ধূলিসাৎ করে দিলাম। আমার তো সন্তান আছে। সন্তান? হ্যাঁ, সন্তান। শুধু পেটে ধরলে কি মা হয়? আমার প্রতি মুহূর্তের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ওকে দিনে দিনে বড় করে তুলব। ওর চোখ দিয়েই আমি আমার স্বপ্ন রচনা করব। তুই খুশি হসনি? বল, আমার মাথায় হাত দিয়ে বল, তুই খুশি হসনি? আমি জানি জবা, আমাকে খুশি করার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করে নিয়েছিস, কিন্তু জবা আমাকে তুই এত ছোট ভাবলি কেন? যার পায়ের নিচে আমার বেহেশত, তাকে তো আমি ছোট ভাবতে পারি না। এই সন্তানকে নিয়ে তোর আর আমার মাঝে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তুই কি পারবি সেই বন্ধন ছিঁড়ে যেতে? না জবা, না না, আমার শরীরে এখনো মানুষের রক্ত বইছে। আমি অমানুষ হতে পারবো না রে, আমি অমানুষ হতে পারবো না। আমি এখানে কেন? নদীতে আপনাদের কুড়িয়ে পাইছি। আজ 3 দিন যাবৎ জ্ঞান হারা আছিলেন। আমার খোকা, তোমার বাচ্চা কবে, কখন রেখে গিয়েছিলে? 3 দিন আগে ভোর রাতে। তাহলে তো ওই লোকটা ঠিকই বলেছিল বাচ্চাটা তার নয়, আমরা আরো জোর করে বাচ্চা তাকে দিয়ে দিলাম। কোন লোক বাবা? কি নাম? কোথায় থাকে? তা তো কিছুই জানি না মা, তবে দেখলে ঠিকই চিনব। তাহলে এখন আমি কি করব? কোথায় আমার বাচ্চাকে খুঁজব? কোথায় যাব? অস্থির হয়েও না, তুমি পুলিশে খবর দাও মা। তাহলে কদমতলির মাজার থেকে আপনার বাচ্চা হারিয়ে গেছে? জি, 3 দিন আগে ভোরবেলায় মাঝারে বাচ্চা রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। তাহলে ওই বাচ্চা আপনার? হ্যাঁ। তুমি জানো ওই বাচ্চা কোথায়? কি করে জানবো স্যার, বাচ্চা তার মনে করে আমরা তো তাকেই গছিয়ে দিলাম, কোনো ঠিকানা রাখিনি স্যার। তবে দেখলে ওই লোকটাকে ঠিকই চিনবো স্যার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আপনার ঠিকানাটা বলুন। আমার কোনো ঠিকানা নেই, আমি রোজ এসে খবর নিয়ে যাব। বাচ্চার বাবার নাম কি? বান্টি, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মা মারা যাওয়ার পর থেকে জাস্টিস হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি পিতা হিসাবেও তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। কোনো কিছুর অভাব তোমাকে আমি বুঝতে দেইনি, কিন্তু বর্তমানে তোমার কার্যকলাপে আমি অসন্তুষ্ট। তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি এতিমখানা নামে উইল করে যাচ্ছি। যদি তোমার সন্তান থাকতো তাহলে হয়তো এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না, তাই বাধ্য হয়ে। ড্যাডি, আমি তো বিয়েই করিনি, সন্তানের প্রশ্ন ওঠে কিভাবে? তুমি বিয়ে করেছো কিনা জানি না, তবে তুমি এক সন্তানের পিতা এ আমি জানি। চমকে ওঠার কোনো কারণ নেই। সেই সন্তানটিকে হত্যা করার জন্য তুমি বাইরের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলে। সেই সন্তানের মাকেও আমি দেখেছি, আমারই গেটে মাথা ঠোকে ঠোকে সে তার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। ড্যাডি, আমি জানি দুষ্ট লোকের ছলনার অভাব হয় না। তুমি এই বয়সের অন্য কোনো সন্তান এনে আমাকে ভোলাবার চেষ্টা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই বাচ্চা তার মাকে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে উইলের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।
যদি জীবনে আসুক না ঝড়, আড়াল করে রাখবে তোর বুকের পাঁজর। চিরদিনই থাকবি রে তুই মোদের চোখে চোখে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার, কাছে আয় রে বুকে। বন্ধু যাসনি ছেড়ে আমাকে। হয় যদি কখনো সব কিছু ভুল, স্মৃতি করে রাখবো ধরে ঝরে যাওয়া ফুল। হয় যদি কখনো সব কিছু ভুল, স্মৃতি করে রাখবো ধরে ঝরে যাওয়া ফুল। স্বপ্ন হয়ে থাকবি রে তুই মোদের সুখে দুঃখে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার, কাছে আয় রে বুকে। বন্ধু যাসনি ছেড়ে আমাকে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার। এই হানি কি সান হালদার সাহেব? না মানে রিক্সাওয়ালার সঙ্গে বাচ্চা, ওটাকে। শান্তু, সাজু ভাইয়ার জবার পোলা। কিন্তু ওই লোকটা তো 5 বছর আগে মাজার থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিল। আরে ওই পোলাই তো এই পোলা। হ্যাঁ, শাহানা, তুমি 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 বেঁচে আছো? আমার সন্তান, মানে আমাদের সন্তান কোথায়? আমি হারিয়ে ফেলেছি। সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় কোথায় আছে সে? এটা দেখাদেখির কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে। ভাই, বুঝতে চেষ্টা করো। আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায়। মাজারের হুজুর এ বাচ্চা তোমার কাছে দিয়ে দেয়। কেউ দেয়নি, এই বাচ্চা আমাদের। বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি। তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি? ভাই, আপনার কসম লাগে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম, আপনি দিতেন? তুমি যত টাকা চাও আমি দেব। টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন, আমরা পারি না। আমরা গরিব হলো আমাদের বুকে লেখা আছে নট ফর সেল। ঠিক আছে, আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব। অর্ডার, অর্ডার। ভালো করে চেয়ে দেখুন তো, ওনার হাতেই কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন? জি হ্যাঁ। আচ্ছা হাবিলদার সাহেব, মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল। শালা বহুত হারামি, অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল। গালমন্দ না করে সহজ ভাষায় বলুন। জি, সেই নিয়ে এসেছিল। আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন। আচ্ছা ডাক্তার,
আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয়। জি, অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন। বারণ করেছিলেন কেন? কোনো সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয়, তাই বারণ করেছিলাম। কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন। চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয়। আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা। সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে, সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন। এসো বাবা, আমার কোলে এসো, এসো। আমি দেব না। দিয়ে দে, দিয়ে দে। সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয়, তখন ওই ইমাম সাহেব হাবিল্লা সাহেব জোর করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল, তুই মা বলি আমি বাবা হলাম। সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, তখন ওরাই এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না, এমনকি জজ সাহেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের। এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর তোনাদের জন্য কিছু এসে যায় না। দিয়ে দেয়, আমি বলছি দিয়ে দেয়। না, আমি দেব না। প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালতে আমি যাব। আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো, আপনি বুঝিয়ে দিন জজ সাহেব, মা কাকে বলে? যে জন্ম দেয় সে, না যে লালন করে সে। পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে। হ্যাঁ, দিয়ে দে জবা, দিয়ে দে, দিয়ে দে জবা। জবা, কি করছিস? ওকে মারছিস কেন? জবা, আমাকে যাতে ভুল বোঝে, ও যখন ওখানেই থাকবে ওদেরকেই আপন ভেবে থাকুক, তাতে ওর কষ্ট হবে না, আর আমরাও পরেই থাকবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম দাদু ভাই, এই যে বৌমা। শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন, এই মর্মে উইল সম্পাদিত হলো। গুড। এই যে স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পারছ কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়। তোমার বাবার উইল অনুযায়ী বাচ্চার 21 বছর পর্যন্ত তুমি সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলে। হ্যাঁ, তারপর ছেলে বড় হয়ে যখন সম্পত্তির মজা পেয়ে যাবে, তখন তোমার কপালে লাঠি উষ্টাচার আর কিছুই নেই। উইলে একটা শর্ত আছে, ছেলে অমানুষ হলে সার্বিক সম্পত্তির মালিক আমিই হব, এবং এবং ছেলেটি অমানুষ হবে। Come on.
পড়াশোনা শেখাচ্ছিলে, ছেলেকে মানুষ বানাবে। বাবা অফিসের কাছে বাইরে গেছে, আর সেই সুযোগে মদ খেয়ে এসে কি মাতলামি শুরু করেছো? মেয়েটিকে? মেয়েটি তো সতীন। কি বাতি বকছো? ঠিক করে বলো, মেয়েটিকে এখানে কেন এনেছো? চোরের বাচ্চা, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? মানুষ হবে, তোকে মানুষ বানাচ্ছি। জবা, শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখী আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে এনে ওর দুঃখ বাড়ি লাভ কি? পাগলি, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদো কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাটা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ। তাহলে তোর চোখে পানি কেন? ইয়ে, এটা তো আসার কথা ছিল না। কেমন করে যাবি এসে চাই। খা, সব দুঃখ জ্বালা ভুলে যেতে পারবি। দে। শালা, ধরলাম আমরা সত্যিকারের মা বাবা নই, তাই বলে শান্তকে তোরা নিয়ে যাবি? আরে তোরা তো ইচ্ছে করলে আবার মা বাবা হতে পারিস, কিন্তু আমরা তো পারি না। জানিস, আমার বউটা না খুব কাঁদে। তুইও তো কাঁদিস। তুই আবার আমার চোখে পানি দেখলি কোথায়? ওটা তো আমি সবার কাছে গোপন করে রাখতে চাই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলেটা যদি ওদের এতই প্রিয় হবে, তাহলে ওকে মাজারে ফেলে গেল কেন? এতদিন কোথায় ছিল ওর মা বাবা? শালা, মামলা করে ছেলে নিয়েছিস, 7 নম্বর মামলা আমিও তোদের বিরুদ্ধে টুকে দেবো। শালা, ওর বউ কাঁদবে আর আমি চেয়েছি শুধু দেখবো। এক কাজ কর, ওই সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে এনে তোর বউকে দেখে এনে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে তোর বউ আর কাঁদবে না। শান্ত, শান্ত। এই ছেলেকে কোলে নেওয়ার অধিকার তোর নেই। ছোট সাহেব, আমার স্ত্রী দিনরাত ওর জন্য কাঁদে, শুধু একবার ওকে দেখা করিয়ে নিয়ে আসবো। কে কাঁদলো আর না কাঁদলো তাতে আমার কি? ছোট লোক, বেরো। দারোয়ান, দারোয়ান। জি হুজুর। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বেরো। এসো। যা। ওই ছেলেটি এতদিন আমার কাছেই ছিল। মানুষের কাছে দিলে কেন? জানো এই ছেলেটির উপর দিন রাত কত অত্যাচার চলে? নিজের সন্তানের উপর অত্যাচার করে কেন? সন্তান না ছাই, সম্পত্তির কারণে ওকে এখানে এনেছে। মানে? এই ছেলেটির কারণে তো আজ সব সম্পত্তির মালিক হয়েছে। জজ সাহেব উইল করে দিয়েছেন। তাহলে সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটিকে এখানে এনেছে, সত্যিকারের বাবা হওয়ার জন্য নয়। আমাকে কিছু টাকা ধার দে, খুব দরকার। কি ব্যাপার, মাল খাবি নাকি? না, আমি আমার বউ চোখের পানি আর ঝরতে দেবো না, কিছুতেই না। দে।
কয়দিনের না খেয়ে থাকবি? দেখবি হতভাগী, নিজেরই একটা কঠিন বেড়া মনে যাইব। যাবা, তো শান্তকে নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার শান্ত? আয় আমার সঙ্গে, মিথ্যে বলছিস না তো? আয়। এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। ইয়ে, তোর ছেলে তো এখন বস্তিতে থাকে না, বড় লোকের ছেলে, বড় বাড়িতে না হলে থাকবে কেন? তুই টাকা পেলি কোথায়? ইয়ে, আমি তোর সব কথা বান্টি সাহেবকে বলেছি, তাতেই উনি রাজি হয়ে গেলেন ছেলেকে আমাদের কাছে দিতে। তবে একটা শর্ত হলো, ভালো বাড়িতে তাকে তুলতে হবে। উনি নিজেই টাকা দিয়েছেন, বলেছেন যতদিন খুশি শান্তকে আমাদের কাছে রাখতে পারবো। আমরা মিছি মিছি ওনাকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা ভালো লোক। কই আমার শান্ত কই? হ্যাঁ, আনছি। শান্ত, মা, শান্ত, মা, শান্ত, 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 আমার মানিক, আমার সোনা, আমার মানিক, শান্ত। বল শান্ত কোথায়? বল শান্ত কোথায়? বন্ধু, ও কিছুতেই বলবে না, কারণ ও জানে সম্পত্তি হাতে পেতে হলে শান্তকে প্রয়োজন। তোমাকে বঞ্চিত করার জন্য ও নিশ্চয়ই শান্তকে কোথাও লুকিয়ে রেখেছে। ও তাই? বল শান্তকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল! খবরদার, কেউ আগে বাড়ির চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। খবরদার, কেউ আগে বাড়বে না। যা মা যা, এই নরক থেকে তুই দূরে চলে যা। দারুণ! তার কখনো কাকের মাংস খায় না ছোট অজুর। যা মা যা, আমিও তো আটকাচ্ছি। তুই যা, তুই যা। যাও, ওই মেয়েকে ধরে নিয়ে আয়। আরে বাবা, আসছি। সবকিছুতেই অস্থিরতা। আমাকে বাঁচান, আমাকে। এত তাড়াতাড়ি তো আপনি আসার কথা নয়। আর তাছাড়া আপনার ছেলেকে তো আমরা কোনো অযত্নে রাখছি না। আমি আপনার কথা বুঝতে পারছি না। মা, মানি, শান্তকে আপনি পেটে ধরেছেন, ওর উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু শান্ত যখন মা বলে ডাকে, আমি সমস্ত ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি নিজেই ওকে আপনার কাছে দিয়ে আসবো। এখানে এলো কি করে? কেন? আপনারই তো ওকে দিয়েছেন। মিথ্যে কথা, ওকে তো চুরি করা হয়েছে।
বলছেন? হ্যাঁ, ওর কারণেই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। এত বড় অপরাধ আপনারা কেন করতে গেলেন? কেন কেন? জবা, শান্ত কোথায়? আব্বা, হ্যাঁ বাবা, এসো, তুমি এদিকে এসো, এসো। এই দেখো তোমার জন্য কত কি এনেছি। এই দেখো। শান্তকে তুই চুরি করে এনেছিস? চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তর দে। শান্তকে তুই চুরি করে এনেছিস? হ্যাঁ হ্যাঁ, এনেছি, চুরি করে এনেছি। শান্তকে আমি চুরি করে এনেছি। শান্ত একটি লটারির টিকিট, যার হাতে এই টিকিট থাকবে সেই কোটিপতি হবে। ওরা শান্তকে ভালোবাসে না, ভালোবাসে ওর নামে উইল করা সম্পত্তিকে। আমরা শুধু ত্যাগই স্বীকার করে যাব, আর সেই ত্যাগের উপর দাঁড়িয়ে ওদের সৌভাগ্যের প্রাসাদ গড়ে তুলবে। আমরা জীবন নিয়ে করবো অভিযোগ, আর ওরা পাবে আত্মতৃপ্তি। আমরা চোখের পানি জড়িয়ে যাব, আর ওদের জলসাগর গুলজার হবে আনন্দ, গানে, নৃত্যে। আমি তা হতে দেবো না, কিছুতেই না। তোর কথার যে মাতৃত্বকে আমি আত্মাহুতি দিয়েছিলাম, শান্তকে চুরি করে এনে আমার সেই ছাই চাপা আগুনকে আবার কেন দাও দাও করে জ্বালিয়ে দিলি? আমি আর স্বপ্ন দেখতে চাই না। ওকে তুই ফিরিয়ে দিয়া, ফিরিয়ে দিয়া। না বোন না, যে পরিচয় স্বীকৃতি আদায় করার জন্য শান্তকে তোমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, আমি জানতাম না সে মানুষ নয়, মানুষ রূপে এক শয়তান। আমার একটি ভুলের জন্য তিনটে জীবন আমি নষ্ট হতে দেব না। গর্ভধারিণী মায়ের অধিকার নিয়ে আজ আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। আমার খোকাকে তোমরা তোমাদের শান্ত মনে করে মানুষ করবে, বাবার স্নেহ, মায়ের মমতা দিয়ে ভুলিয়ে দেবে তার সত্যিকার পরিচয়। বলো দেবে? দেবার জন্যই তো এতদূর কষ্ট করে এসেছি। তাহলে সত্যি সত্যি তুই সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখছিস? খবরদার, ছেলে মেয়ে হাত দেবে না। আমি তো ছেলে চাই না, সৌভাগ্য চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে বাঁচাও, শয়তানটার হাত থেকে ওকে বাঁচাও, বাঁচাও। শান্তকে তোমরা তোমাদের কাছে রেখে দিও। বাংলাদেশ প্যানেল কোড 302 ধারা মোতাবেক আসামি বান্টি চৌধুরীকে স্ত্রী হত্যার দায়ে সম্পূর্ণ দোষী সাব্যস্ত করিয়া এই আদালত তাকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। বিচারকের এজলাসে বসে অনেক বিচারের রায় আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি, কিন্তু আজ তোমাদের এখানে ডেকে এনেছি
আমার নিজের বিচারের রায় জানাতে। আমার এই নাতিটি সাবালক না হওয়া পর্যন্ত সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ভোগ করার দায়িত্ব তোমাদের। কিন্তু এই দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন? আমি আমার নিজ সন্তানকে মানুষ করতে পারিনি, ভয় হচ্ছে শান্ত হয়তো অমানুষ হয়ে যাবে। বলো, তোমরা তার দায়িত্ব নেবে? বলো, বাপের বয়সে এই বুড়োর শেষ অনুটু রাখবে? বলো, কথা দাও। কিন্তু আপনার ছেলে মা, এত লোক থাকতে তুমি কাজ করছো? এতটা বয়স হয়েছে, তা তো ছেলে মানুষই গেল না। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি খুব ভালো খেলেছিস। আয়, তোকে আদর দি। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। কি শান্ত, মাকে কিছু দিবি? আদরটাই ফিরিয়ে দিই। চলো মা, খেতে দেবে। নিশ্চয় বাইরে যাচ্ছ বাবা? মানে এই ব্যবসার ব্যাপারে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ভালোই আছো বাবা, টাকার অঙ্ককে কেবল বাড়িয়েই চলেছ। কি করব বাবা, আমানত তো রক্ষা করতে হবে। আমানত? নিজের টাকা আবার নিজের উপর আমানত হয় কি করে? কখনো কখনো হয়, সময় এলে সবই বুঝবি বাবা। চলি, আসি। মা, এই বুড়ো মানুষটাকে একটু শান্তিতে থাকার আদেশ করতে পারো না? আমি তো পারিনি, তো বউ এসে করবে। চল। আয়। শান্ত বাড়িতে আছে? কে তুমি? আপনি আপনি যদি শান্ত মা? থাক থাক থাক, বসো। শান্ত আছে? তুমি আপনি আপনি খালাম না? না হয়েছে, বসো। থ্যাংক ইউ। শান্তকে চাই, তাই না? আপনি আপনি আন্টি না? হয়েছে হয়েছে, বসো বসো। আসসালামু আলাইকুম। শান্ত বাড়িতেই আছে, তোমরা বসো। আমি শান্তকে পাঠিয়ে দিচ্ছি। আমি না হয় এসেছি আমার কাজে, তুই এসেছিস কেন? সে কৈফিয়তকে তোকে দিতে হবে? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সুতরাং তার সাথে যা কিছু করা বা বলার অধিকার আমার। আন্টি দিয়েছে আমাকে, আর প্রেম করছে তোর সঙ্গে? বললেই হলো। আন্টি তো আমাকেও দিয়েছে। আমাকেও দিয়েছে? এই তো আমার আন্টি, এই তো আমার আন্টি। শান্ত, শান্ত, শান্ত। এই পথে তাহলে পালিয়েছিস? সর্বনাশ হয়ে গেছে। কার মাথায় বাস? যতগুলো মেয়েকে আংটি দিয়েছিলাম তার মধ্যে থেকে 4 জন আজ সকালে বাড়িতে হাজির। হ্যাঁ, এখন কি হবে? হবে হবে, যা হবার পরে হবে। তাই তো বলি, চোরে 10 দিন।
একদিন আর সাধু একদিন। হ্যালো নানি, হাই। কিন্তু তোরা আমাদের কলেজের বেস্ট খেলোয়াড় শান্ত আমাদের সবাইকে বোকা বানিয়েছে, আমাদের একটা করে আংটি দিয়ে প্রেম নিবেদন করেছে। ও হাজার রাধার 100 মুরায়, কিন্তু সেটা আদিকালের কথা, কলিকালে তো তার উল্টোটাই হওয়া উচিত। দে তোদের আংটিগুলো দে। এই নে আংটি দিয়ে কি করবি? ভয় নেই, বিক্রি করে খাবো না, জায়গা মতো পৌঁছে দেব। লাগবে তো লাগ, একেবারে প্রিয় মানুষটির সঙ্গে থাকা। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। দেখা হবে তো? নিশ্চয়ই, আজ দুপুর 3টায় পার্কে। শান্ত আজ 21 বছরে পা দিল। এখন জজ সাহেবের দলিল মোতাবেক সবকিছুর মালিক সে। আপনি তাকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারেন। আইন অনুযায়ী তো তাই করা উচিত, কিন্তু সেটা করে লাভ কি? আপনারা দুজন ছাড়া শান্তর আর কে বা আছে? আপনারা ও সত্যিকার মা বাবা নন, এর নিষ্ঠুর সত্যটা প্রকাশ পেলে ওর মানসিক অবস্থাটা কি হতে পারে একবার ভেবে দেখেছেন? কিন্তু তাই বলে ওর পাওনা থেকে কেনই বা আমরা ওকে বঞ্চিত করব? শান্ত কি না খেয়ে আছে, নাকি কোনো সমস্যায় পড়েছে? সত্যি করে বলুন তো, শান্তকে ছাড়া আপনারা বাঁচবেন? হ্যাঁ না উকিল সাহেব, আমাদের ভেতরে বাইরের চারিদিকে শুধু শান্ত আর শান্ত। আমরা সম্পত্তি চাই না, কিন্তু শান্তকে হারাতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না উকিল সাহেব। তাহলে যেমন আছে তেমনি চলতে থাকুক, আমি চলি। ওকে, বাই। সালাম আলাইকুম আঙ্কেল। স্যার, কেমন আছো? জি ভালো। কি হয়েছে বাবা? কিছু না মা, কিছু না। ও একটু কুম্ফ ক্যারাটে প্র্যাকটিস করেছি তো তাই। কলিকালে কৃষ্ণ আর কোনদিন প্রেমের বাড়িতে আসবে না। ও ভেবেছে মেয়েরা অবলা, কি আর করতে পারে? কিন্তু তোর মতো মেয়ে যে আছে তা সে নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই, বড় লোকের ছেলে মাত্র এত সহজে অজব করে নেবে না। আরে রাম, হজম না করে উপায় আছে? আপনি আবার মেয়েদের মাঝে নাক গলাতে এলেন কেন? বলছিলাম কি, এই ধরনের ছেলে ছোকরাকে শাসন করতে তুমি হাত ধোয়াতে যাবে কেন? দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। আমি দুর্বল হলে দিতাম। আঙ্কেলের সবকিছু খবরদারি করার সাথে সাথে তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার আছে। কে দিল? মাই আঙ্কেল, অর্থাৎ তোমার বাবা মিস্টার বিএম খান। কিন্তু আমি তো আর দুর্বল না। এত বড় অপমান নীরবে সহ্য করবো ভেবেছিস? তাহলে কি করবি? টিট ফর ট্যাট। যেমন কর্ম তেমন ফল। আজ রাতেই হবে খেলা।
সেদিন পার্কে গান গেয়ে আমাকে তোমার বাবার একমাত্র মেয়ের জামাই মানে সংক্ষেপে তোমার স্বামী বানিয়ে এলে। ও তাই বাসা একটা কাটাতে এলাম। আপনার সাহস তো কম নয়। পুরুষের অহংকার তো ওই সাহসটুকুই, ওটা না থাকলে মেয়েরা গলায় বরমাল্য দেবে কেন? হইচই করো না, লোকে মনে করবে আমরা ঝগড়া করছি। অথচ দেখো না আমাদের দুজনের মাঝে কি মধুর সম্পর্ক। হাই হানি, একটা পাপড়ি দিয়ে দাও। অসম্ভব। আমি তোমার কাছে এসে তোমাকে ভালোবেসে দিনে দিনে আমি পাগল হলাম। টানে ও আমার টানে, টানে ও আমার টানে। রাতের বেলায় বদমাশটা তোমাকে জ্বালাতে এসেছে? আজ আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বাজতে এখন অনেক দেরি আছে। ইতিমধ্যে আমাদের প্রেমালাপটা শেষ করে নিতে দিন। পানি তবে রে শালা, আসতে দিল ভাই, আসতে। আরেকবার এর বাপের দেওয়া জানটা নিয়ে আর ফিরে যেতে পারবে না। নেড়ি কুত্তার মতো পিছন থেকে ঘেঘু করছেন কেন? আপনার সাহস আর শক্তি দুটোই তো দেখলাম। মানে একটু বেগাদে পড়ে গিয়েছিলাম, নইলে নইলে আপনি ঘরে ডিম করতেন। যান শান্ত কাছে ফাঁস শিখে আসুন। হোয়াট? শান্তর কাছে ফাঁসিতে আমাকে বলছো? মানে আমার চেয়ে বেশি মূল্য তুমি শান্তকে দিচ্ছ? সে নিঃসন্দেহে আপনার চেয়ে বেশি মূল্যবান। তানি আমার মামারা একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে ও তো জেদি। ওর কথা তুমি কিছু মনে করো না। কিন্তু আঙ্কেল ও আমাকে সবসময় এমন হাই, করে চলে। পাপা। এই যে মা আয়, ভাবছি আর দেরি না করে সামনের মাসেই রনির সাথে তোর বিয়েটা সেরে ফেলবো। আমি এখন বিয়েই করব না, আর যদি কখনো করি তবে শান্তর মতো পুরুষকেই বিয়ে করব, ওর মতো চাটুকারকে নয়। ছি মা, ওভাবে বলতে নেই। রনি আমার ছেলের মতো। ও হ্যাঁ যাই, আমার আবার নিলামের সময় হয়ে এলো। চলো পাপা, আমাকে সিমের বাসা নামিয়ে দেবে। ওকে, আসি রনি। চলো না। এত দেমাক? তোমার ওই আদর্শ পুরুষ শান্তকে দিয়ে যদি আমার পা না চাটাই, তাহলে আমার নাম রনি না। 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 5 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ 1, 10 লক্ষ 2, 11 লাখ, 11 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ, 20 লক্ষ 1, 20 লক্ষ 2, 20 লক্ষ 3। এই জমির মালিক জনাব সাজ্জাদ হোসেন। নিলাম আজকের মতো এখানেই শেষ হলো।
কংগ্রেচুলেশন মিস্টার সাজ্জাদ, কংগ্রেচুলেশন। চলো, ধন্যবাদ। কার সাথে প্রতিযোগিতায় নেমেছো তা জানো? নেমেছ নয়, নেমেছেন। ব্যবসা শিখেছেন, ভদ্রতা শেখেননি। কি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি নয়, আপনি। ভুলে যাবেন না, অতীত আর বর্তমানে এক নয়। এবার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আমার গলায় মালা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকুন। গুন্ডামির ভয় দেখিয়ে দুর্বল লোককে কাজ করা যায়, ভদ্রলোককে নয়। পরের সম্পত্তি ভোগ করে তুই কেনা হয়ে উঠেছিস আমারই প্রতিদ্বন্দ্বী। তোর এত বড় সাহস! কার কথা বলছেন আঙ্কেল? আবার কে? ওই সাজ্জাদ হোসেন, মানে ওই বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ী না ছাই, উইলের বলে মালিক হয়েছে। আসল মালিক তো ছেলে। ছেলে তো আর পর নয়। অন্যের ছেলেকে লালন পালন করলে কি সে আপন হয়ে যায়? শান্ত তাহলে আপন ছেলে নয়। আমি ছাড়বো না। তুই সাপের লেজে হাত দিয়েছিস, আমি তোকে আবার রাস্তায় নামাবো। আহা আঙ্কেল, আপনি শান্ত হন, এ তো আমার কাজ, যা করে আমি করব। তুমি কি করবে? হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলবো। নকল বাপ আর ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব। এটা শান্ত আপনাকে দিয়েছে। রমেশ নিশ্চয় নেগেটিভের কাজসাজি করে এই কাজটি করেছে। আমি প্রিন্সিপালকে দেখাবো। কলেজে এসে এসব অসভ্য বানাই করছো নাকি? তোমার বাবা তো ভদ্রলোক, আর তুমি এত বড় জানোয়ার হলে কি করে? দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আলাপ করে নিয়ে আগে। হ্যালো, কে? প্রিন্সিপাল সাহেব বলছেন? আপনার ছেলে একটি মেয়েকে ফ্রড করেছে, অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছে। আমি তাকে এক্সপেল করা ছাড়া কোনো পথ পাচ্ছি না। অবশ্য মেয়ের গার্জিয়ান যদি কোনো রকম কম্প্রোমাইজ করে, আমি তাহলে সেকেন্ড থট দিতে পারি। কম্প্রোমাইজের কোনো প্রশ্নই ওঠে না। যে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। তোমার বাবা এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চান না, তার কথা আমি তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। অতএব আমি তোমাকে কলেজ থেকে বের করে দিচ্ছি। শান্তর মা, শান্তর মা। কি ব্যাপার? কি হয়েছে? শান্ত বাড়িতে এসছে। হ্যাঁ, কেন? কোথায় সে? কলেজে তুই কি করেছিস? কোন মেয়েকে প্রতারণা করেছিস? কোন অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছিস? জবাব দে। আমি কোনো কাজের কৈফিয়ত কাউকে দেই না। তোকে তোকে আজ আমি ছেড়ে দাও। ওকে আজ আমি মেরে ফেলবো। শান্ত যাস না বাবা, যে আদর করে সে শাসনও করতে পারে। শান্ত, তুমি ওকে মারলে কেন? অন্যায় করেছে, মুখের উপর এত বড় জবাব দিল, তারপরও মারবো না? সত্যিকারের বাবা হলে এমন করে মারতে পারতে না। আমি তো সত্যিকারের বাবা নই, সেটা তুই কেন অনেকেই জানো। আমার ভিতরে কোনো স্নেহ নেই, মমতা নেই, ওকে নিয়ে আমার কোনো আশা নেই, স্বপ্ন নেই। আমি শুধু ওর টাকা ভোগ করার জন্য ওকে আমি আঁকড়ে ধরে রেখেছি। ওর উপর আমার কোনো অধিকার নেই। আসলে কি জানিস, আমার পায়ের নিচে কোনো মাটি নেই। সে কোনো সময় আমি তলিয়ে যাব। এই যে তানি, তোমাকে তো একটা সুখবর দেয়াই হয়নি। শান্ত শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকেও বিতাড়িত হয়েছে। হ্যাঁ, তুমি যা শুনেছ তা সত্যি নয়। আমরাও কি তাড়াইনি, ও নিজেই রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও শোনো, যদি ওর দেখা পাও একবার শুধু বলো আমরা ওর জন্য অপেক্ষা করছি।
মায়ের চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না। আজ হোক কাল হোক আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন কেন? যে কারণে আমাকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমি ভাবতেও পারিনি আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। সত্যি না মিথ্যে বলছি এই কথাটা অ্যাডভোকেট খান নজরুল সাহেবের কাছে যাচাই করে নিন। হ্যাঁ, একটা উইলের বলে ওনারা এই সম্পত্তির মালিক হয়ে আছেন। তুমি সাবালক হয়েছো, ইচ্ছে করলেই তুমি এখন সবকিছু নিজের হাতে নিতে পারো। উইলের শর্ত তাই। ওনারা তাহলে আমার বাবা মা নন? আরে টাকার জন্য বাবা মা সেজে আছে। এ আদর, এ মমতা, এ চোখের পানি সবই একটি। আপনি মরে গেলে ওদের মঙ্গল, বিনা দ্বিধায় সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে। আজ দুদিন হয়ে গেল, শান্তুর কোনো খোঁজই পাওয়া গেল না। আমার মনে হয় থানায় একটা খবর দেওয়া উচিত। হ্যালো, আপনাদের ছেলে মুনলাইট হোটেলে মদ খেয়ে ফুর্তি করছে। ঠিক বলছেন, মুনলাইট হোটেলে শান্ত আছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি যাব না, আমি গিয়ে নিয়ে আসছি। আপনি কি দেখছেন? এত অধঃপতন হয়েছে তোর, এত বড় পাপী হয়েছিস তুই। পরের সম্পত্তি ভোগ করে খাচ্ছেন এতদিন, মিথ্যে বাবা মায়ের অভিনয় করে আমাকে ভুলিয়ে রেখেছেন এতদিন। এ ধরনের একজন অর্থলোভী নরপিশাচ হয়ে আমাকে বলছেন পাপী। শান্ত! তুই মদের নেশে বেতাল হয়ে আছিস, মানে আমাকে এই কথা বলার আগে তোর বুকটা কেঁপে উঠতো। আরে তোর শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলে তো এই স্নেহ মমতা রিসোধ হয় না। হয়, অর্থের বিনিময়ে এ ধরনের স্নেহ মমতা বিক্রি হয়। আমার অর্থ ছিল, আপনাদের আশ্রয়ের প্রয়োজন ছিল। কত টাকা বলুন, কত টাকা চুরি করে সরিয়ে রেখেছেন? শান্ত! পারবি পারবি ওই ভাঙা বোতলটা আমার বুকে আমুল বিটি দিতে? নেই তাহলে এই মুহূর্তে মৃত্যু হবে আমার উপযুক্ত প্রাপ্য। আমি চোর, আমি টাকার বিনিময়ে স্নেহ মমতা বিক্রি করেছি। আমি নরপিশার স্বার্থপর। আমার আর বেঁচে থাকার কোনো লোভ নেই। 7 দিনের সময় দিলাম, যা পারেন লুটে পুটে নিয়ে যান। আমি মনে করব ওই টাকা দিয়ে আমি কাঙ্গাল ভোট দিয়েছি। কি হলো? শান্তু কোথায়? শান্তুকে আনেনি? কাকে নিয়ে আসবো? কার বাড়িতে নিয়ে আসবো? আমরাই তো তার বাড়িতে আশ্রিত। জানিস, তোর শান্ত বলে আমি নরপিশাচ, আমি চোর, প্রতারক, ভণ্ড। তার সম্পত্তি লুটে পুটে খাওয়ার জন্য মাত্র 7 দিনের সময় দিয়েছে। আমি বিশ্বাস করি না, এ কথা সে বলতেই পারে না। চোখ দিয়ে দেখার পরও যদি অবিশ্বাস করতে পারতাম, তাহলে আমি কি কম খুশি হতাম? চল এই মুহূর্তে এখান থেকে চলে যাই। আমাদের সন্তান না থাকুক, কান্না তো আছে। আমাদের বাড়ি না থাকুক, বস্তি তো আছে। গাড়ি না থাকুক, রিক্সা তো আছে। চল। না, আমি তার কাছে যাব। কি শুনতে যাবি? নতুন কি শুনতে যাবি? না, কাকে বলে এই কথাটা শুনতে যাব? নইলে আমার নারী জীবন ব্যর্থ হয়ে যাবে। চোখের পানি নিয়ে আপনি এসেছেন লুটে পুটে খাওয়া 7 দিনের মেয়াদকে বাড়িয়ে 14 দিন করতে? না, আমি এসেছি ঘরের এই চাবিটা তোকে দিয়ে যেতে। আমি এসেছি একদিন মিছিমিছি তোকে যে স্নেহ মমতা দিয়েছিলাম, সেই মিথ্যেটুকু স্বীকার করে যেতে। আমি এসেছি নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত মাতৃত্বকে তোর অপমান দ্বারা লাঞ্ছিত করতে। একবার ছোটবেলায় আমাকে ভুলে থাকার জন্য তোকে একটু থাপ্পড় দিয়েছিলাম। সেদিন ওই হতভাগা মানুষটি
অধিকারের দাবিতে তোকে একটা থাপ্পড় দিয়েছিল, আজকাল পিঠে দিলাম, দুটি থাপ্পড়ি ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? হাতে এখনো শক্তি আছে, বোঝা টানতে পারবো, পায়ে এখনো জোর আছে, রিক্সা ফেলতে পারবো। সন্তানের জন্য শুধু আমাদের পালানোর গাড়ির প্রয়োজন ছিল, সে সন্তান শেষ হয়ে গেছে রে। বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, আর দেহ থইয়া প্রাণটি লইয়া যায়। আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। প্রেম সেল বিন্ধিল বুকে, প্রেম সেল বিন্ধিল বুকে, মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। আজ নিশ্চয়ই আমাকে অভিশাপ দিতে তোর মন চাইছে। কেন? আমার তীর্থ থেকে আমি তোকে বঞ্চিত করেছি। আমার ভালোবাসাকে জয়ী করার জন্যই তো তুই বন্ধ হয়ে এসছিস। মেয়ের আগে স্বামী চাই, তারপর সংসার, তারপরে তো সন্তান। আমার স্বামী সংসার দুই আছে, সন্তান তো কি হয়েছে? এটা কি তোর মনের কথা? এটা তোর মনের কথা? এটা যদি তোর মনের কথা হয় তাহলে হেসে হেসে বল, বল হেসে হেসে। জবা, জবা, প্রথম যৌবনের বালা আমারে পাইয়া গলা, প্রেম শিখাইয়া গেল ছাইয়া গেল গো। জ্বালাইল যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এই ওষুধগুলো নিয়ে আসুন, দাম একটু বেশি পড়বে। তা হোক ডাক্তার সাহেব, আপনি আমার স্ত্রীকে সুস্থ করে তুলুন। যত দামি ওষুধ লাগে আমি ঠিকই নিয়ে আসবো ডাক্তার সাহেব, আমি ঠিকই নিয়ে আসবো। জ্বালাইল যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করিও পাই? আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। ইট বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। কেন এমন দশা হইল আমার বেলায়? আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। পানি।
তুই চাল ডাল কোথায় পেলি? কামাই করে এনেছি। তুই তুই কামাই করেছিস? তুমি তো অসুস্থ, তা না হলে আজ খাবে কি? ওরে, এই চামড়াটা গন্ডারের মতো পুরো, তাতে কোনো সন্দেহ নেই। এতে পাবলিকের অপমান সইবে, সন্তানের অপমান সইবে, কিন্তু স্ত্রীর অপমান সইবে না। আমি আমি কি মরে গেছি রে, যে তুই আমাকে কামাই করে খাওয়াবি? এই অসুস্থ শরীর কোথায় যাচ্ছ? ভয় নেই, আমি মরবো না। মানুষগুলো এত সহজে মরে না রে। এই না, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সাহেব নাকি? মালাটা কি তাহলে এই রাস্তায় এনে দেবো? হ্যাঁ, বাবা, তোমাকে খুব খুশি খুশি লাগছে। প্রতিদ্বন্দ্বীর পরাজয় দেখলে কার না খুশি হয় মা? ওই সাজ্জাদ হোসেন আছে না, চেম্বার অফ কমার্সের ইলেকশনে আমার সাথে কন্টেস্ট করতে চেয়েছিল, আজ দেখি রাস্তায় রিক্সা চালাচ্ছে। ওই রিক্সা চালকটি হচ্ছে শান্তর বাবা। শান্তর বাবা? হ্যাঁ, শান্তর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। কাকে বাড়িতে রাখবো না তাড়িয়ে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আশা করি ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো আলোচনা করবে না। তোমার উন্নতির জন্য ধন্যবাদ। কি হলো ডার্লিং, আমরা তো একা একা বোর হয়ে গেলাম। ইয়েস ডার্লিং, কামিং, জাস্ট এ মিনিট। ওরা কারা? ওরা কাক, আমি ভাবছি তাই ওরা আসে। তুমি তাহলে জীবনের আদর্শকে পরিবর্তন করেছো? বিত্তবান লোকের একটাই আদর্শ হওয়া উচিত, এনজয়, এনজয় অ্যান্ড এনজয়। যাকগে, তোমার সাথে প্যাচাল করার সময় আমার নেই, চলি। বিত্তবান লোকের একটাই আদর্শ হওয়া উচিত, এনজয়, এনজয় অ্যান্ড এনজয়। আপনি অমন পাগলের মতো গাড়ি চালাচ্ছিলে কেন? বেঁচে থাকার ইচ্ছে নেই বলে। হঠাৎ মরার শখ হলো কেন? আপনাকে আমি সবকিছু বলে বুঝাতে পারবো না, শুধু এইটুকু বলতে চাই, আমি নারী জাতির কলঙ্ক। এর জন্য দায়ী কে? কি হলো, চুপ করে থেকো না, বলো এর জন্য দায়ী কে? যার কারণে প্রাসাদ ছেড়ে আপনারা এই বস্তিতে উঠেছেন। তুমি কি বলতে চাও? শান্ত, শান্ত? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনো দিন কোনো কারণে তার সামনে গিয়ে দাঁড়াবো না, কিন্তু চোখের সামনে তোমার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তাও তো হতে পারে না। আমি নারী, নারীর মমত্বটুকু বুকে দিয়ে মা হয়ে নয়, একজন প্রতিবাদী নারী হয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো, তাকে জিজ্ঞেস করব একটির পর একটি অন্যায় করার লাইসেন্স তাকে কে দিয়েছে? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই বুঝি বানোয়াট গল্প সাজিয়েছেন? পানি নামে কোনো মেয়েকে আমি চিনি না, তার সাথে সম্পর্কে কোনো প্রশ্নই ওঠে না। মেয়েটিকে তুমি গ্রহণ করবে কিনা বলো। ব্ল্যাকমেল করতে এসেছেন?
এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে দারোয়ান দিয়ে বের করে দিতে বাধ্য হব। সেটুকুই বাকি আছে, আমি এর শেষটুকু দেখতে চাই। দারোয়ান, বাড়ির ভিতরে আজেবাজে লোক ঢোকে কি করে? গেটের বাইরে বের করে দে। দারোয়ানের প্রয়োজন নেই, আমি যথেষ্ট। কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। জবা, 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 দেখ জবা, দেখ দেখ, তো ছেলে টাকা দিয়ে আমার রক্ত কিনেছে, আজ বুঝলাম আমার রক্তের দাম আছে। দেখ জবা, দেখ দেখ। সুখের মাঝে দুঃখের রাগিনী, এর নাম জেনেছি জীবন কাহিনী। তোর কপালে রক্ত কেন? কপালের দোষে। কি করে এমন হলো বল? কে তোর কপাল ফাটিয়েছে? যে তোর কপাল ফাটিয়েছে। শান্ত! শান্ত সাহেব, এটা আমার স্ত্রীর রক্ত, যা আপনার কারণে ঝরেছে। বলুন এর কি মূল্য দেবেন? কি চান আপনি? একটা জীবন, সামান্য একটা জীবন, যাকে আমরা তেলে পুষে বড় করেছিলাম, যার ভিতরে মনুষ্যত্বের বীজ আছে। হ্যাঁ, তুই তুই সে অমানুষ। আজ আমি তোকে ক্ষমা করব না, কোনো অভিমান বুকে নিয়ে এখান থেকে ফিরে যাব না। আজ আজ আমি তোকে খুন করব। দেখুন দেখুন ইন্সপেক্টর সাহেব, আরেকটু দেরি হলে ওকে মেরেই ছেড়ে দিন, আমি ওকে শেষ করে ফেলবো। আপনাকে অ্যারেস্ট করা হলো, চলুন। দারোগা সাহেব, দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। যাবা, তুই কাঁদছিস কেন? বিচার আমার জেল ফাঁসি যাই হোক, আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু আমার স্ত্রীর রক্ত যে ঝরালো, সেই অকৃতজ্ঞ বেঈমানকে শাস্তি দিতে পারলাম না। চলুন, আপনাদের যা কিছু বলার কোর্টেই বলবেন। কি বললেন? শান্ত এত নিচে নেমে যেতে পারলো? হ্যাঁ, আমি বলবো, কোর্টে মামলার অতীত ইতিহাস সম্পূর্ণ তুলে ধরব। ইওর অনার, এই কেসের সত্যিকার মূল্যায়ন করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 22 বছর পূর্বের একটি ঘটনাতে। এই শহরের এককালের নামকরা ব্যারিস্টার জাস্টিস রায়হান চৌধুরীর একমাত্র পুত্র, বয়ে যাওয়া বখাটে লম্পট বান্টি চৌধুরী, যিনি বর্তমানে স্ত্রীকে খুন করার দায়ে জেলে আছেন। সেই বান্টি চৌধুরী যেদিন নিজের কুৎসিত লালসা চরিতার্থ করার জন্যে গরিব ঘরের এক পরমা সুন্দরী নিরীহ মহিলাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, সেদিন থেকে শুরু হয় এই গল্পের। এবং সেই নিরীহ নিরপরাধ মহিলার গর্ভে জন্ম নেয় বান্টি চৌধুরীর ঔরসজাত একমাত্র সন্তান, যিনি আজকের এই কেসের বাদী, জনাব শান্ত চৌধুরী। সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে জনাব সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দেওয়া হলো।
এ আমি কি করলাম? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য? কিন্তু ক্ষমা আমাকে তো পেতেই হবে, যে কোনো মূল্যে। মা, তুমি চলে যাও। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সংসারের মায়া বাড়িয়ে লাভ নেই। যাকে পেলে পুষে মানুষ করলাম, সেই সন্তানই যখন আমাদের অস্বীকার করলো, তুমি তখন এখানে থেকে আমাদের কি কাজে আসবে? আমি থাকবো না, আমি প্রমাণ করে দিতে চাই পৃথিবীর সব সন্তানেরাই প্রতারক নয়। হ্যাঁ ঝন্টু, প্রায়শ্চিত্ত করা এখনো সময় আছে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে যে অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নেই। যে কোনো মূল্যে তাদেরকে খুঁজে বের করে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু এখন তাদেরকে কোথায় খুঁজে পাবি? সম্রাট আকবর তার সন্তানের জন্য নগ্ন পায়ে রাজস্থান মরুভূমির তপ্ত বালু পেরিয়ে মাজারে গিয়েছিলেন। আর আমি কিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদেরকে খুঁজতে পারবো না। আমাকে যে পারতেই হবে বন্ধু, আমাকে যে পারতেই হবে। কে? তোমার জন্মদাতা পিতা। সেজন্য বোধহয় জন্মই আমার আজন্ম পাপ। তুমি কি বলতে চাইছো? কোনোদিন কোনো কারণে চলার পথে যদি পিতৃপরিচয়ের কোনো প্রয়োজন হয়, সেদিন কাগজে আপনার নামটা আমি লিখে দেব। কিন্তু আমি বিশ্বাস করি সেটার প্রয়োজন হবে না। শান্ত, আমার মাতৃহত্যার রক্তে রঞ্জিত ওই দুটি হাত আমার দিকে না বাড়ালেও চলবে। আমি জানি আপনি আমাকে স্নেহ মমতা কিছুই দিতে আসেননি এখানে, অথবা আমাকে পুত্র বলে স্বীকৃতি দিয়েও আপনি ধন্য হতে চান না। আপনি যা চান তা হলো আমার সম্পত্তি, আমার অর্থ। অন্যের সন্তানকে লালন পালন করার ইতিহাস পৃথিবীতে অনেক আছে, কিন্তু বিনা স্বার্থে পরের ছেলের জন্য নিজের মাতৃত্বকে পিতৃত্বকে বিসর্জন দেওয়ার এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টিকারী দুজন মহামানবকে আমি নিজ হাতে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছি। কেন জানেন? আপনার মতো একজন শয়তানের রক্ত আমার এই শিরা উপশিরায় ধমনীতে মিশে আছে বলে। চল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। সোজা হাতে যে ঘি উঠবে না, এতদিন জেল খেতেও সেটা বুঝতে পারোনি। আমি এত সহজে ছাড়বো না। আমি এর শেষ দেখব। মা, 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 আমি কারো মা নই। মা হবার যোগ্যতাকে আমি নিজেই গলা টিপে হত্যা করেছি। মা, আমি জানি তোমার সব যন্ত্রণার জন্য আমি দায়ী, তোমার দীর্ঘশ্বাসের জন্য আমি দায়ী। কিন্তু মা, তোমার বুকটা এত ছোট নয়, তোমার স্নেহটা এত সংকীর্ণ নয় যে আমার মতো একটা অকৃতজ্ঞ সন্তানকে ক্ষমা করতে পারবে না। বলো মা, বলো আমাকে ক্ষমা করলে কিনা। বলো 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 মা, বলো কত রক্ত দিলে তোমার কপাল কাটা রক্তের ঋণ শোধ হবে। আমি শরীরের সব রক্ত জড়িয়ে দেব। বলো বলো মা, আমাকে ক্ষমা করেছো কিনা। বলো শান্ত সাহেব, সেদিন আপনার রাজপ্রাসাদ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। আমাদের রাজপ্রাসাদ নেই, আছে বস্তির এই কুয়ে ঘর। তবু নিশ্চয়ই আমার বলার অধিকার আছে। আপনি এখান থেকে চলে যান। আমাকে ক্ষমা না করলে
আমি কিছুতেই এখান থেকে যাব না। আপনি এখান থেকে চলে যান শান্ত সাহেব। কোথায় যাচ্ছিস? শান্তকে তুমি বাঁচাও, গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। শান্ত আমাদের কে? কেমন বাবা তুমি? বাবার সামনে থেকে ছেলেকে গুন্ডারা তুলে নিয়ে গেল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে আমাকে প্রশ্ন করছো শান্ত আমাদের কে? আমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে? তোমার মুখটা চিরে দেখো শান্ত আমাদের কে? তুই কারো মানুষ, আমি কারো বাবা নই। আমরা কারো মা বাবা হতে পারি না, পারি না। শান্তর জন্য নয়, তোর চোখের পানি মুছিয়ে দিতে তোর শান্তকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো, ফিরিয়ে এনে দেবো। প্রাপ্ত সম্পত্তি আধা আধা বন্টন হবে, এ কথা স্বীকার করার আগে ওকে স্পর্শ করতে পারবেন না। 5%-এর গুন্ডা দাবি করছো 50%। তখন ছিলাম ছোট গুন্ডা, হাইজ্যাক, লুটতারাজ, রাহাজানি, এটাই ছিল আমার প্রফেশন। সেজন্যই আপনার অন্যায় কাজে 5% মালিকানা শর্তে কাজ করেছি। ইতিমধ্যে জেল খেটেছি, ডেন বানিয়েছি, গুন্ডা হিসাবে কুলে উঠেছি। বলুন 50-50? ঠিক আছে। ড্যাডি, আই মিন আমার বাবা মরহুম জাস্টিস রায়হান চৌধুরী আমাকে বঞ্চিত করে তার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়ে গেছে। সেগুলো এই দলিলে দস্তখত করে আজ আমাকে দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে দলিলের কাগজগুলো তোর রক্তে রঞ্জিত হবে। আমার কাছে সন্তান, সংসার, স্ত্রী অতি তুচ্ছ ঘটনা। আমি ঐশ্বর্যের পূজারী, আমার দেবতা হলো টাকা। টাকা আমার জীবন থাকতে তুমি এগুলো পাবে না। দেখি জীবনটা ধারণ করার ক্ষমতা তোর কতটুকু। নাসিয়া, শুধু শুধু ওই বেচারাকে কষ্ট দিয়ে কি লাভ? আরে গাছের গোড়া কেটে দিলে আগাটা তো এমনি শুকিয়ে যাবে। তোর জন্য আমি অনেকদিন শ্রীগড়ের বাসিন্দা ছিলাম। চল, আপাতত তোর পালিত সন্তানকে বল সমস্ত সম্পত্তি লিখে দিতে। ওটার আধা ভাগ পেলে তোকে নিয়ে আমি সংসার পাতবো। মাকে মেরো না, আমি কষ্ট খাটিয়ে বলো। অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবি না। আমার যা হবার হোক, তুই কেন তোর ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হবি? আগে কথা বলবি মা। নিয়ে যাওকে।
আমার স্ত্রীর গা থেকে যদি আর একটা ফোঁটা রক্ত ঝরে তাহলে এখানে রক্ত গঙ্গা বইয়ে দেবো। বল দলিলে সই করবে কিনা, এক্ষুনি জানে মেরে ফেলবো। নরপিশাচ, তোর মতো বাবারা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সমস্ত সন্তানরা বাবা ডাক ভুলে যাবে। তোর সন্তানের গায়ের রক্ত তো তোরই রক্ত, সেই রক্ত ঝরে দিতে তোর একটু দ্বিধা হলো না? তোর জন্য তো চাই মাত্র 3.5 হাত মাটি। এত সম্পত্তি তুই কি করবি? আমি শুধু একটি কথাই বলতে চাই, সম্পত্তির জন্য নিজ পুত্রকে হত্যা করতে এনেছ, কিন্তু মৃত্যুর সময় তুমি কি নিয়ে যাচ্ছ? হাত দুটি চেয়ে দেখো, কিচ্ছু না, কিছুই না। সন্ধ্যা! বাবা, দাঁড়াও বাবা। সন্তানের অপরাধের বোঝা যত বড়ই হোক না কেন, পিতার ক্ষমা করার ক্ষমতা তার চাইতেও তো বড়। আমি জানতে চাই, এই মুহূর্তে আমি কি এতিম নাকি জীবিত পিতামাতার সন্তান? বলো বাবা, বলো। তুমি কিছু বলো। কেন কেন তুই একই ভাবি? কেন তুই একই ভাবি? আমরা কি সব মারা গেছি রে? মারা গেছি, আমরা কি মারা গেছি? শান্ত, আমরা তো মারা যাইনি। তুই কি রেতি ভাবি বাবা? শান্ত, আমার শান্ত বাবা। চল মা। দাঁড়াও মা, একদিন জানতাম আমরা এক ছেলের বাবা মা, আজ থেকে জানবো আমাদের একটি মেয়েও আছে। এই ছেলে মেয়েকে নিয়ে আমাদের স্বপ্ন সার্থক করে তুলব।